আসসালামুআলাইকুম। নজরুলস ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন প্রাক্কলন পার্ট 4। এর আগে এই অধ্যায় থেকে আমি আরও 3টি পার্ট নিয়ে আলোচনা করেছি। যারা সেই টিউটোরিয়ালগুলো এখনও দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করলে কিন্তু টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। আজকে আমি যে বিষয়ের উপর টিউটোরিয়ালটি করছি সেটি হচ্ছে A.R.R অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার এবং পেব্যাক পিরিয়ড বা P.B.P বা পেব্যাক সময় কিভাবে নির্ণয় করতে হয় সেটির উপর বেস করে। যদিও আমি পার্ট 3তে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার নির্ণয় করে দেখিয়েছিলাম, তবে সেটি শুধুমাত্র S.S.C এবং H.S.Cর জন্যই প্রযোজ্য ছিল। তবে আজকের টিউটোরিয়ালটি S.S.C, H.S.C, B.B.A, M.B.A সকল ক্লাস স্টুডেন্টের জন্যই কিন্তু সমান তালে প্রযোজ্য। তাহলে অঙ্কটি শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য 20,000 টাকা ধরেছি এবং স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বাবদ 2,000 টাকা ধরেছি এবং আমি দুটি প্রকল্প নিয়েছি, প্রজেক্ট এ বা প্রকল্প এ নিয়েছি, প্রজেক্ট বি বা প্রকল্প বি নিয়েছি এবং দুটি কর পরবর্তী নিট মুনাফা বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নিয়েছি। এ প্রজেক্টের জন্য 4টি নিয়েছি এবং বি প্রজেক্টের জন্য 4টি কর পরবর্তী নিট মুনাফা আমি নিয়েছি। আর আমি একটি বছরের কলাম নিয়েছি। এই বছরের এই কলামটি দুটি প্রজেক্টের জন্যই কিন্তু প্রযোজ্য হবে। তাহলে শুরুতে আমরা গড় মুনাফার হার কীভাবে নির্ণয় করতে হয় সেটি দেখি। আমরা জানি গড় মুনাফার হার নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের কর পরবর্তী নিট মুনাফার টাকাটিই কিন্তু প্রয়োজন। কর পরবর্তী নিট মুনাফার টাকা যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা জানি গড় মুনাফার হার 3টি স্টেপে নির্ণয় করতে হয়। প্রথমে গড় মুনাফা করতে হয়, তারপরে গড় বিনিয়োগ করতে হয়, তারপরে গড় মুনাফার হার নির্ণয় করতে হয়। তাহলে আমি প্রথম প্রজেক্ট এর জন্য করছি। শুরুতে আমাদের করতে হবে হচ্ছে গড় মুনাফা বা অ্যাভারেজ রিটার্ন। এটির সূত্র আপনারা দেখতেই পাচ্ছেন, কর পরবর্তী নিট মুনাফা বা সামেশন অফ Cfat বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে সময় বা n। তাহলে কর পরবর্তী নিট মুনাফা আমরা কোথায় পাবো? প্রজেক্ট এর জন্য কর পরবর্তী নিট মুনাফাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম 4,000, 5,000, 9,000, 3,000 4টি টাকা এখানে দেয়া আছে। তাই আমি এখানে 4,000, 5,000, 9,000, 3,000 এই 4টি টাকা আমরা এখানে উপরে যোগ করে লিখলাম। সময় যেহেতু 4 বছর তাই 4 দিয়ে আমরা ভাগ করলাম। তাই উপরের যোগফলটিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা যে অ্যাভারেজ পাচ্ছি সেটি হচ্ছে 5,250 টাকা। এটি হচ্ছে আমাদের গড় মুনাফা বা অ্যাভারেজ রিটার্ন। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে গড় বিনিয়োগ বের করতে হবে। এটির সূত্র হচ্ছে বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2 বা ইনভেস্টমেন্ট যোগ স্যালভেজ ভ্যালু ভাগ 2। এখন আমরা বিনিয়োগ কোথায় পাবো? আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিনিয়োগ এখানে 20,000 টাকা এবং স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য কিন্তু 2,000 টাকা ধরেছিলাম। এটি আমরা এখানে বসিয়েছি। বিনিয়োগ 20,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,000 টাকা আর 2 হচ্ছে সূত্রের জন্য। তো 20 আর 2 যোগ করলে 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 11,000 টাকা পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের গড় বিনিয়োগ বা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এবার থার্ড এবং ফাইনাল স্টেপে আমাদের যেটি নির্ণয় করতে কোশ্চেনে বলা হয়েছিল গড় মুনাফার হার বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এটার ফর্মুলা হচ্ছে গড় মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করতে হবে। তার মানে অ্যাভারেজ রিটার্নকে অ্যাভারেজ ইনভেস্টমেন্টকে দিয়ে যদি আমরা ভাগ করে 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা A.R.R বা গড় মুনাফার হার পেয়ে যাব। তাহলে গড় মুনাফা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বের করে রেখেছিলাম 5,250 টাকা আমরা উপরে বসালাম আর গড় বিনিয়োগ 11,000 টাকা আমরা এটি এখানে নিচে বসালাম। এখন আমরা যদি ভাগ দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 47.72%। এটি হচ্ছে প্রজেক্ট এ বা প্রকল্প এর জন্য গড় মুনাফার হার। একই রকমভাবে প্রজেক্ট বি বা প্রকল্প বি এর অঙ্কগুলো আমরা আশা করি করতে পারবো। আমি শর্ট করে নিয়েছি। প্রথমে আমাদের আগের মতোই বের করতে হবে হচ্ছে গড় মুনাফা বা অ্যাভারেজ রিটার্ন। তাহলে প্রজেক্ট বি এর যে টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন 9,000, 10,000, 20,000, 2,000 এবং 3,000 এই সবগুলোকে টাকাকে যদি আমরা যোগ করি 10 আর 9 19, 19 আর 2 21, 21 আর 3 হচ্ছে 24,000। 24,000কে যেহেতু বছর 4, 24,000কে যদি আমরা 4 বছর দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমরা গড় মুনাফা পাবো হচ্ছে 6,000। গড় বিনিয়োগ পরিবর্তন হবে না কারণ বিনিয়োগ আর ভগ্নাবশেষ মূল্য 20,000 আর 2,000 যে ছিল সেটা দুই প্রজেক্টের জন্যই সেম। তাই গড় বিনিয়োগ আমাদের 11,000 টাকাই থাকবে। গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আগের মতোই আমাদের গড় মুনাফাকে যদি গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 54.54%। এটি হচ্ছে আমাদের প্রজেক্ট বি এর জন্য গড় মুনাফার হার। তাহলে দুটো গড় মুনাফার হার তো আমরা বের করলাম। প্রশ্ন হচ্ছে কোন প্রকল্পটি
গ্রহণযোগ্য যদি আমরা গড় মুনাফার হারের উপর ভিত্তি করে ডিসিশন মেক করতে চাই। তাহলে আমরা বলতে পারি মুনাফা সবসময় বেশিটাই ভালো। তাই দেখতেই পাচ্ছি প্রজেক্ট বি বা প্রকল্প বি এর গড় মুনাফার হার প্রজেক্ট এ বা প্রকল্প এ থেকে কিন্তু অনেকাংশেই বেশি। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি হচ্ছে প্রজেক্ট বি এর গড় মুনাফার হারই আমাদের জন্য উপযুক্ত, আমার প্রতিষ্ঠানের জন্য সেটি প্রযোজ্য। তার মানে প্রজেক্ট বি গ্রহণযোগ্য। এরপরে আমাদের যে অঙ্কটি করতে হবে সেটি হচ্ছে পিবিপি বা পেব্যাক সময়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কলাম ফাঁকা রেখেছি, কারণ আমি এই অঙ্কগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে যাচ্ছি। তাহলে প্রথম প্রজেক্ট এর জন্য করতে চাচ্ছি। প্রজেক্ট এর জন্য করতে গেলে আমাদের কর পরবর্তী নিট মুনাফার পরে যে তথ্যটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ডিইপি বা ডেপ্রিসিয়েশন, বা আমরা যদি লিখি তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে অবচয়। একটি লাগবে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, আমি শর্ট করে ভ মূল্য লিখলাম, আর এখানে স্যালভেজ ভ্যালু লিখলাম। আর এখানে আমরা যদি যোগ করে আসি তাহলে পাবো হচ্ছে আমরা নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ, এটাকে ইংরেজিতে বলা হয় সিএফ, এটাকে বলা হয় ক্রমযোজিত নগদ প্রবাহ, আমরা লিখলাম ক্রমযোজিত নগদ প্রবাহ বা সিসিএফ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি শুরুতে আমাদের লাগবে হচ্ছে অবচয়। অবচয় কিন্তু আমরা এখনও বের করিনি। উপরে যদি আপনারা দেখেন তাহলে একটি সূত্র দেখতে পাচ্ছেন, সূত্রটি হচ্ছে ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টাইম বা সময়। তাহলে বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ সময়। বিনিয়োগ দেখতেই পাচ্ছেন 20,000 টাকা আমরা বসিয়েছি 20,000, আর ভগ্নাবশেষ মূল্য ছিল 2,000 তাই 2,000 বসিয়েছি, আর সময় যেহেতু 4 তাই 4 বসিয়েছি। 20 থেকে 2 গেলে 18,000 টাকা থাকবে। 18 থেকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4,500 টাকা। এটি হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন বা অবচয়। একটু বলে রাখতে চাই, যখন আমরা গড় বিনিয়োগ বের করেছিলাম তখন কিন্তু বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য করেছিলাম, আর যখন আমরা অবচয় করছি তখন কিন্তু বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য করছি। তার মানে এই সূত্রের দুটোর মধ্যে কিন্তু একটু রিলেশন রয়েছে, অবচয় সূত্রের সাথে গড় বিনিয়োগের সূত্র। গড় বিনিয়োগের সময় কিন্তু উপরে বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য হয়, আর অবচয়ের সময় কিন্তু বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য হয়। আর অবচয়ের সময় এখানে সময় দিয়ে ভাগ হয়, আর গড় বিনিয়োগের সময় কিন্তু এখানে সবসময় 2 দিয়ে ভাগ হয়। তার মানে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা মূল অঙ্কে ফিরে আসি। আমরা অবচয়ে বের করেছি 4,500 টাকা, তাই আমরা সব কলামেই 4,500 করে বসিয়ে যাই। 4,500 করে বসাচ্ছি। যেহেতু বিনিয়োগ আমাদের সেম, এখানেও কিন্তু আমাদের 4,500 করে বসবে, তাই অবচয় এখানেও আমরা 4,500 করে বসাচ্ছি। তাহলে এখানে হচ্ছে অবচয় বা হচ্ছে ডেপ্রিসিয়েশন আমরা লিখলাম। এখানেও আমাদের লাগবে হচ্ছে সিএফ বা নগদ প্রবাহ, সরি এখানে আমাদের লাগবে হচ্ছে স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। এখানে আমাদের বের হবে হচ্ছে নগদ প্রবাহ বের হবে বা সিএফ। এখানে বের হবে সিসিএফ বা ক্রমযোজিত নগদ প্রবাহ। এই কলামগুলো আমাদের লাগবে। তাহলে আমরা কর পরবর্তী নিট মুনাফা আগেই লিখেছিলাম, অবচয় নতুন করে লিখলাম। ভগ্নাবশেষ মূল্য শুধুমাত্র শেষ বছরে বসবে। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,000 টাকা। আপনাদের এই পয়েন্টটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ভগ্নাবশেষ মূল্য শুধুমাত্র বছরের শেষে গিয়ে বসে, একদম শেষ বছরে। আমি কিন্তু 1, 2, 3-এ বসাইনি, শুধুমাত্র লাস্ট কলামে গিয়ে বসিয়েছি। একই রকমভাবে এখানেও ভগ্নাবশেষ মূল্য আমার লাস্ট কলামে বসবে, তাই এখানে আমি 2,000 টাকা বসিয়েছি। এখন আমরা যদি ডানে ডানে যোগ করি তাহলে আমরা নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ বা ক্যাশ ফ্লো পেয়ে যাব। 4 যদি যোগ করি 4,000 আর 4,500 মিলে হবে 8,500, 5 4 9,500 টাকা হবে। তারপরে আমাদের 9 4 13,500 টাকা হবে, আর এখানে হচ্ছে 3 আর 4 7, 7 2 9, 9,500 টাকা হবে। এখন আমরা যদি ক্রমযোজিত নগদ প্রবাহ করি তাহলে কিভাবে করব? প্রথমত 8,500, এখানে 8,500ই বসবে। 8 আর 9,500 হচ্ছে আমাদের এখানে 18,000 টাকা হবে। 18,000 আর হচ্ছে 13,500 হবে হচ্ছে 31,500 হবে। আর হচ্ছে আমার যদি আমরা 9,500 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 41,000 টাকা। এই হচ্ছে আমার প্রজেক্ট এর যাবতীয় তথ্যগুলো আমরা করে ফেললাম। একই রকমভাবে যদি আমরা প্রজেক্ট বি এর গুলা করি তাহলে 9 আর 4 হচ্ছে এখানে 13,500 টাকা, 10 আর 4 হচ্ছে 14,500 টাকা,
2 আর 4 মিলে হচ্ছে 6,500 টাকা, 3 আর 4 হচ্ছে 7, 7 2 9, 9,500 টাকা। এবার যদি আমরা ক্রমযোজিত করি তাহলে 13,500 13,500ই বসবে, 13 আর 14,500 মিলে হবে হচ্ছে 28,000 টাকা। 28,000-এর সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে পাচ্ছি 34,500 টাকা। 34,500-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 44,000 টাকা। এই হলো আমাদের দুটি প্রজেক্টেরই আমরা নগদ প্রবাহ নির্ণয় করে ফেললাম। এখন আমরা পিবিপি নির্ণয় করব। দুটো প্রজেক্টেরই আলাদা আলাদাভাবে পিবিপি নির্ণয় করব। পিবিপির সূত্র আপনারা দেখতেই পাচ্ছেন, সূত্র হচ্ছে A প্লাস NCO মাইনাস C ভাগ হচ্ছে D। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কি? প্রথমে আমরা প্রজেক্ট এর জন্য করছি। আগে বলি হচ্ছে এনসিওটা কি। এনসিওটা হচ্ছে আমাদের বিনিয়োগ। আমরা বিনিয়োগ জানি, দুইটি প্রজেক্টের জন্যই কিন্তু বিনিয়োগ আমাদের সেম। এখানেও বিনিয়োগ 20,000 টাকা, তার মানে আমাদের এখানেও কিন্তু বিনিয়োগ 20,000 টাকাই হবে। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে সিটা কোথায় পাবো? সি হচ্ছে বিনিয়োগের কাছাকাছি বা সমান কিন্তু বেশি নয় এমন টাকা ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগ যেহেতু 20,000 টাকা, তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে 20,000-এর কাছাকাছি বা সমান তবে বেশি নয় এরকম টাকা কোনটি? আপনারা দেখতেই পাচ্ছেন 20,000-এর কাছাকাছি বা সমান তবে বেশি নয় এরকম টাকা হচ্ছে 18,000 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের সি। তাহলে আমাদের এ কোনটি? এ হচ্ছে যে সি এর যে বছরটি, সি এর বছরটি হবে হচ্ছে এ। তাহলে সি এর হচ্ছে 18,000 টাকা, এর বছর হচ্ছে 2। তাহলে আমরা এখানে 2 বসালাম। এখন নিচে ভাগ আমাদের লাগবে হচ্ছে ডি। ডি কোথায় পাবো? ডি হচ্ছে সি এর পরের বছরের নগদ প্রবাহ। তাহলে সি যেহেতু আমরা এটিকে ধরেছি তাহলে ডি হবে হচ্ছে এটি। সি যদি এটি হতো তাহলে ডি হতো এটি। তাহলে নিচে পাচ্ছি আমরা 13,500 টাকা। এখন আমরা যদি 20,000 থেকে 18,000 বিয়োগ দিয়ে 13,500 দিয়ে ভাগ দিই এবং 2-এর সাথে যোগ দিই তাহলে আমরা আনসারটি পেয়ে যাচ্ছি 2.141 বছর। তাহলে আমরা প্রজেক্ট এর অঙ্কটি শেষ করলাম। এবার প্রজেক্ট বি এ আসি। প্রজেক্ট বি এর জন্য আগেই বলেছিলাম এনসিও হচ্ছে 20,000 টাকা, তাই এখানে আমি 20,000 টাকা বসিয়েছি। সি হচ্ছে বিনিয়োগের কাছাকাছি টাকা কিন্তু বেশি হওয়া যাবে না, সমান হলেও কোনো সমস্যা নেই। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বিনিয়োগ যেহেতু 20,000 টাকা, তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে 20,000-এর কাছাকাছি বা সমান তবে বেশি না এমন টাকাটি হচ্ছে 13,500। এটি কিন্তু ক্রমযোজিত নগদ প্রবাহের ঘর থেকেই ধরতে হবে। তাহলে 13,500 টাকাই হচ্ছে আমাদের সি। তা আমরা 13,500 টাকা বসালাম। তাহলে এটার বছরটাই হচ্ছে এ। তাহলে 13,500-র বছরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1। তাহলে এই একটি হচ্ছে আমাদের এ, তাই আমরা এখানে 1 ধরলাম। আর ডি হচ্ছে সি এর পরের বছরের টাকাটি হচ্ছে ডি। তাহলে সি এর পরের বছরের নগদ প্রবাহটি হচ্ছে 14,500। তাহলে আমরা এখানে 14,500 বসালাম। আবারও বলছি, সি ধরতে হয় হচ্ছে বিনিয়োগের কাছাকাছি বা সমান তবে বেশি নয় এমন টাকাটি ধরতে হয় ক্রমযোজিত নগদ প্রবাহের কলাম থেকে। আর সি যে টাকাটি হবে তার বছরটি হবে হচ্ছে এ, আর ডি হবে হচ্ছে ঠিক তার পরের বছরের নগদ প্রবাহ। তাই সি যদি এটি তাই ডি হচ্ছে এটি। সি যদি 28 হতো তাহলে ডি হতো 6,500। সি যদি 34,500 হতো তাহলে ডি হতো 9,500। এখানে যদি আমরা এটি ক্যালকুলেশন করি 20,000 থেকে 13,500 বিয়োগ দিয়ে যদি 14,500 দিয়ে ভাগ দিয়ে 1-এর সাথে যোগ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1.448 বছর। তাহলে দুটি প্রজেক্টেরই আমরা পিবিপির দুটি আনসার পেলাম। তাহলে গড় মুনাফার হার করার সময় আমি বলেছিলাম যে এটির গড় মুনাফার হার বেশি হয় সেটি গ্রহণযোগ্য, কিন্তু পিবিপির বেলায় আনসারটি কিন্তু একটু বিপরীত। পিবিপি মানে হচ্ছে পেব্যাক সময়। আমি যত টাকা বিনিয়োগ করেছি তা আমার কাছে ফেরত চলে আসতে কতদিন সময় লাগবে সেটিকেই কিন্তু আসলে পিবিপি বলা হয়। তাহলে আমার বিনিয়োগকৃত টাকা যত দ্রুত আমার কাছে চলে আসবে সেটি তো আমার জন্য ভালো। তাহলে সেই হিসাব করলে প্রজেক্ট বি এর পিবিপি কিন্তু আমার জন্য গ্রহণযোগ্য, কারণ প্রজেক্ট এর থেকে প্রজেক্ট বি এর পিবিপিটি ছোট। তাই এইখানে বিনিয়োগ করলে আমার কাছে আমার বিনিয়োগকৃত টাকা আরও দ্রুত চলে আসবে। এই ছিল আজকের পিবিপি এবং এআরআর উপর ভিত্তি করে একটি টিউটোরিয়াল। আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন
এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।